টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের আসলে গত কিছুদিন ধরে ইমিগ্রেশনের নানান রকম আপডেট আমরা পাচ্ছি। এর মধ্যে আরেকটিও বলা যেতে পারে খারাপ খবরই বলবো, যে অ্যাসাইলাম আবেদনকারীদের EB3 ক্যাটাগরির মাধ্যমে গ্রিন কার্ড প্রাপ্তি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং হাতে যদি সময় থাকে তাহলে যে কথাটি বললাম যে গত এক সপ্তাহে ইমিগ্রেশন, এই আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় কী ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে সেগুলো হয়তো আমরা সংক্ষেপে আলোচনা করতে পারবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ইএসকিউ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত অ্যাটর্নি অ্যাট ল, জনাব মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারা দিনের কর্মক্লান্তি, ব্যস্ততা, আমি একটু আগেও দেখছিলাম যে এখানে বসাও আপনার ক্লায়েন্ট আপনাকে ফোন করেছে, এত কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনি আলোচনা করবেন। সেটাই আমরা নির্ধারণ করেছি যে আপনার কাছেই জানতে চাইব যে এই যে অ্যাসাইলাম আবেদনকারী যে EB3 ক্যাটাগরিতে যখন আবেদন করে থাকে, আগেও করেছে বা এখনও করছে, অনেকে ভবিষ্যতেও করবে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে PRM যে প্রক্রিয়া কত জটিল, ভিসা বুলেটিন ব্যাকলগ, অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্টের স্ট্যাটাসগত সমস্যা, তারপরে ইউএসএস এর এবং DOL যেটাকে আমরা ডিপার্টমেন্ট অফ লেবার, হ্যাঁ, সেটা ইত্যাদির যে বাড়তি নজরদারি, বিভিন্ন কারণ তো আছেই। এই সমস্ত কারণগুলো সহ আর কি কি কারণে এই EB3 ক্যাটাগরিতে যারা গ্রিন কার্ড প্রাপ্তি যারা আশা করে থাকে তাদের কেন কঠিন হচ্ছে দিন দিন, কি কি কারণ বা কি শর্ত বা কি বিষয়টি, এই বিষয়টি যদি আপনি বিস্তারিতভাবে আলোচনা করেন, তাহলে এটা একটা জনপ্রিয় একটা ক্যাটাগরি ছিল, যেখানে মানুষ সহজে এসেই এই দেশে নিজেদেরকে স্থায়ীভাবে গ্রিন কার্ড নিয়ে বসবাস করতে পারত। সেই বিষয়টি কেন জটিল হচ্ছে, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি প্রথমেই বলবো EB3 একটা জনপ্রিয় ক্যাটাগরি, এখনও আছে, অতীতেও ছিল, কিন্তু বহির্বিশ্বের লোকজন এটাকে এতভাবে মিসইউজ করতেছে, যেই কারণে ইমিগ্রেশন এবং ফেডারেল যে অথরিটি তারা কিন্তু সাসপেক্ট করা শুরু করেছে। বর্তমানে আপনি জানেন, আমি গত ইয়াতেও আমার রিলসে বলেছি এবং উদাহরণ ইসেন এক্স্যাক্ট ফ্যাক্ট এবং নিউজ। আপনারা কেউ যদি অনলাইনে যান, USCIS.gov যান, নিউজ রুমে যান, নিউ রিলিজে যান, তখন একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে জুনের 16 তারিখে একটা রিলিজ করেছে, তারা একটু নিচে যাবেন, যে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতে যারা প্রতারণা করেছে এইরকম একটা সংঘবদ্ধ চক্রকে, কোম্পানির মালিক সহ একজন ল অফিসার সহ তাদেরকে অনেকগুলো লোককে তারা ইনডাইক্ট করেছে, ফেডারেল চার্জ করেছে, তাদেরকে ক্রিমিনাল কেসে চার্জ করছে। কারণ দেখা যায় যে EB3 প্রমিস করে তারা এখানে আসে, তারপরে দেখা যায় জব নাই, অথবা ওই ভদ্রলোক এই কোম্পানিতে আর কাজ করছে না কোনো কারণ দেখে। EB3 রুলস হচ্ছে এমপ্লয়ার সব ধরনের খরচ বহন করবে। প্রথম দিকে যদি কেউ টাকা নেয় এমপ্লয়ির কাছ থেকে লেবার সার্টিফিকেটের জন্য, ইস ইজ আনএথিক্যাল, এবং কোনো অ্যাটর্নি এখানে কোনোভাবে যুক্ত থাকতে পারবে না, কোনো এজেন্সিও কোনোভাবে
কোনোভাবেই মানে কোনো ক্লায়েন্ট যারা চাকরির প্রার্থী তাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। আমি কেন এই কথাগুলো বলছি, অনেকে ভাববে যে অ্যাটর্নি মোহন চৌধুরী কেন এইসব কথাগুলো বলছে। আমি যখন দেখি যে ফেডারেল ইন্ডাইটমেন্ট হচ্ছে তখন আমার ভয় হয় যে আমাদের বাংলাদেশি লোকগুলা বা ইমিগ্রান্ট লোকগুলা যেভাবে না জেনে আইনের অপব্যবহার করছে, এবং আপনারা দেখবেন যে অনেক রিলসে খুব খুব সহজে বলছে এই ভিত্তি দিয়ে চলে আসেন, মনে হয় যে তারে টাকা দিলে সে নিয়ে আসবে। দিস ইজ আনএথিক্যাল। কেউ আপনাকে বলতে পারে টাকা দিয়ে এই সব কেস হয় না। আমি জানেন রানা ভাই, আমি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস খুব ভালোভাবে করি এবং আমি অনেক লয়ার আমার কাছ থেকে পরামর্শ নেই, এইসব ব্যাপারে কল দেয়, আমি তাদের সার্ভিস দিই, নিজের মনে করে দিই, কারণ আমি চাই না কেউ ভুল করুক, কারণ তার ভুলের কারণে ক্লায়েন্টের জীবন মরণ সমস্যা। সো এই ক্ষেত্রে হয় কি, বিয়ের ক্ষেত্রে যেমন টাকা দিয়ে কেউ যদি টাকার প্রলোভন দেখে বিয়ে হয়, এই বিয়েটা যেমন বাতিল বলে গণ্য হবে। তারা যদি 10 বছর পরেও জানে দ্যাট শুড বি, এই বিয়েটা বাতিল হবে এবং তার গ্রিন কার্ডও ক্যান্সেল হতে পারে যদি টাকার বিনিময়ে কোনো অর্থের বিনিয়োগ। হ্যাঁ, এটা একটা বাস্তব সত্য। অনেককে এগুলো ধরা পড়ছে যারা দেখা যায় যে 10-15 তাদের কাজটাই বিয়ে দেওয়া এবং বিয়ের পরে বাওয়া করা, এগুলো একটা সংঘবদ্ধ চক্র আছে। এদেরকে কিন্তু বর্তমান সরকার খুব সিরিয়াসলি ট্র্যাক ডাউন করছে। তো আমি এই জন্য আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই। অনেকে হয়তো জানে না, শুনছে যে এগুলো হয়, তারা বস এজেন্সি নিয়ে কাজগুলো শুরু করছে। তারা যখন বিপদে পড়বে তখন তো আমাদের মতো কারো কাছে আসবে, তখন আমরা তো জানছি জিনিসটা আনএথিক্যাল এবং করাটা ঠিক না। তো সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা আইন এই দেশে থাকেন, এই দেশের আইনটা একটু গুগল করলেই পারেন, জানেন এবং বুঝার চেষ্টা করেন। এখানে EB3-র মেইন শর্ত হচ্ছে এমপ্লয়ার আপনাকে, একজন এমপ্লয়ি তার দরকার, কর্পোরেট হতে পারে অথবা এটা আনস্কিল হতে হবে, স্কিল হতে হবে, তাকে নিতে পারে। কিন্তু নেওয়ার মানেই না যে আপনি টাকা দিয়ে চাকরি নেবেন। টাকা দিয়ে যখন আপনি চাকরি নেবেন, এটা প্রথমেই ধরা এটা অন্যায়। আপনি তার মানে তার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আবার সতর্ক থাকবেন যারাই করে। হ্যাঁ, কেউ আপনাকে হেল্প করতে পারে, বিনিময়ে হয়তো আপনি কিছু তাকে সাহায্য গিভ অ্যান্ড টেক করতে পারে, কিন্তু এটা কিন্তু আইন সিদ্ধ না। এবং আবারও বলি, যদি এজেন্সিগুলা কোনো রিক্রুটমেন্ট কোম্পানি যদি কারোর জন্য কাজ করে, যেমন একটা কর্পোরেটের জন্য তারা রিক্রুটমেন্ট এজেন্সি করলো, তারা কিন্তু কর্পোরেটের কাছ থেকে একটা অংশ তারা পাচ্ছে। তার মানে সে চাকরির প্রার্থীদের টাকা নেওয়ার নিয়ম নাই, কোনোভাবে সিদ্ধ না। অনেকে বলবে যে অ্যাটর্নি সাহেব কি বলেন, এগুলো তো অহরহ হচ্ছে। কিন্তু এই ফেডারেল যখনই ধরা পড়বে, এই সংঘবদ্ধ চক্রগুলোকে হয়তো তারা পার পেয়ে যাচ্ছে, সংঘবদ্ধ চক্রকে তারা ধরার চেষ্টা করছে এবং তারা এভিডেন্স খুঁজছে। আমি আগের শত বলছিলাম তাই। সো এখানে দেখা যায় যে যদি এই লোক যদি EB3-তে আসার পরে সে যদি কোম্পানিতে না যায় বা কোম্পানিতে কাজ নাই, ছেলেবেলা কাজ দরকার নাই, 5 বছর আগে তোমাকে স্পন্সর করেছে, এখন তার কাজের প্রয়োজন নাই, অথবা সে বললো তার শারীরিক অসুস্থ, সে কাজ কিন্তু গেল না, সে কিন্তু রিয়েলি সেখানে গেলই না, সে না গিয়ে সে করলো কি তার পছন্দ মতো জায়গায় কাজ করলো। সে কিন্তু আছে এক কোম্পানিতে, কাজ করছে আরেক কোম্পানিতে, তার কিন্তু 10 বছর টান দিলে তার কিন্তু চলে আসবে তার ট্যাক্স রিটার্নে কে আছে। দ্যাট মিনস এটা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে যায়। সো যে প্রশ্নটা আপনি করেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই বলে যে স্যার আমার কেসটা অ্যাসাইলাম কেস করেছি কিন্তু আমার তো EB3 পেন্ডিং আছে, খুব সহসা হয়ে যাবে। অ্যাসাইলাম এক জিনিস, EB3 আরেক জিনিস। যদি আপনি ট্যুরিস্ট ভিসা এসে থাকেন বা কোনো বৈধ পথে এসে থাকেন, আপনি অবশ্যই এখানে অ্যাডজাস্ট করার যোগ্য। ট্যুরিস্ট ভিসা পেন্ডিং থাকা বা ট্যুরিস্ট ভিসা থাকা অবস্থা আপনি ভিসা যদি ভায়োলেট করেন, টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করেন, 6 মাসের পরে যদি এক্সটেনশন না করেন, এরপরে যদি এক্সটেনশন করার পরেও যদি 180 দিনের ভিতরে আপনার যদি ভিসা মানে গ্রেস পিরিয়ড থাকে, 180 দিনের ভিতরে যদি আপনার ওয়ার্ক রিলেটেড অথবা যে কোনো অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থাকে, এটা গ্রেস পিরিয়ড আপনি পড়বেন। কিন্তু এর পরবর্তী গেলেই কিন্তু আপনি আর এই সিস্টেমে পড়বেন না। আমি আমার প্রতিটা কথার মধ্যে যদি আমি আইন না দেখাই, কালকে একজন বলবে অ্যাটর্নি মোহন চৌধুরী কিছু জানে না। সো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের লটা হচ্ছে ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট 245A। এখানে স্পষ্ট বলা আছে যারা ইন্সপেক্টর হয়েছে তারা অ্যাডজাস্টমেন্ট করতে, যারা বৈধভাবে আসছে, কিন্তু অবৈধভাবে আসলে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। বার অন অ্যান অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আউট অফ স্ট্যাটাস অর আনঅথরাইজড এমপ্লয়মেন্ট 245I245C2-তে বলা আছে যদি অ্যাপ্লিকেশন ক্যান নট if an alien has failed to maintain continuously lawful status since entry to the United States or has engaged in unauthorized employment or has otherwise violated the terms of a non-immigrant visa. So, if you are a tourist, visa expired and you only have a pending asylum, you are no longer in lawful status for employment based purpose. এই ক্ষেত্রে কেন এখন জটিল হচ্ছে বলবো,
কারণ হচ্ছে এই ক্ষেত্রে এক্সেপশন আছে কিছু। একটা লয় আপনাদেরকে, আপনার কোনো লয়ার যদি ধরে থাকেন তাকে আপনি গিয়ে প্রশ্ন করবেন, তারা একটা কেসই দেখাইতে পারে, একটা কেস ল আছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, এখানে তো এটা কিন্তু কোনো বাইন্ডিংস প্রিসিডিংস না। এখন যদি ইন্টারভিউর সময় যদি আপনারা এখানে ইন্টারভিউ দেবেন, তখন যদি অফিসার এটা কোর্টে ট্রান্সফার করে দেয়, তারা করে কি এটা এডুকেটেড না করে এখন খুব শর্ট টাইমে তারা এই সুযোগটাই দেয় না, কেস ল যে দেখাইবে এই সুযোগটা দিচ্ছে না, তখন তারা কাছে কোর্টে ট্রান্সফার করে দিচ্ছে। কোর্টে যখন এন্ট্রি ইস্যু করে দেয়, ইউ হ্যাভ নো ওয়ে টু অ্যাডজাস্ট টু গেট দ্য অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস। তো এই ক্ষেত্রে আবার সতর্ক থাকবেন। EB-3 আপনারা ফাইল করা মানে যে আপনার গ্রিন কার্ড এরকম না, আমি বারবার বলবো একটা কথা। আর EB-3 প্রতারণাটা খুব বেশি হচ্ছে এখন। আমি কেন এগুলা বলি, আমি মানুষের বিপদে পড়লে আমার কাছে আসে, মানে ভালো সময় আসে না, বিপদে পড়লে স্যার একটু উদ্ধার করেন। কি উদ্ধার করেন? ঢাকা যাই যদি দেই যে আমি স্ট্যাটাস দিলাম যে ওয়েস্টিনে আছে, লাইন ধরে মানুষ থাকে কি তার 15 লাখ 20 লাখ টাকা দিয়েছিল কাউকে, সে লোক আর ফোন ধরে না। রানা ভাই আপনি বলছেন এটা কম হয়, কিন্তু অনেকগুলো হচ্ছে এখন। 10টা অ্যাপ্লিকেশন তার নেই, 2টা হয়তো হয়, এটা ফলাও করে প্রচার করা। যারা টাকা দিয়ে যারা পাচ্ছে না তারা কিন্তু তাদের কথা শোনার লোক নাই, তাদের কথা শুনে না, কারণ তারা তো ওইভাবে কারণ রিচ করতে পারে না। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে সতর্ক থাকবেন। আবারও বলছি, EB-3 লেবার সার্টিফিকেশনের আগে আপনি কোনো এমপ্লয়ির কাছ থেকে কোনো লেনদেন করা বা কোনো অ্যাটর্নি যদি একটা টাকাও নিয়ে থাকে, যদি এমপ্লয়ির কাছ থেকে 1 টাকাও $1 নিয়ে থাকে, ইটস আনএথিক্যাল। অ্যাটর্নি শুড বি ইন ট্রাবল। কারণ আমার সাথে আসলে আমি বলি কি ভাই, আমি এমপ্লয়ের নিয়ে আমি কাজটা করবো, উই ডু আ লট, কিন্তু আমি ব্রোকার না, আমরা লয়ার। আমরা কোনোভাবে বলতে পারবো টাকা দেন আমার কাজ জোগাড় করে দেবো না, দিস ইজ এগেইনস্ট দ্য ল। যারাই করতেছে হয়তো তারা লয়ার, কিন্তু তারা এই জিনিসটা রিসার্চ তারা করে না। তাদেরকে আমি আপনাদের মাধ্যমে বলবো, ওইসব লয়ারদেরকে বলবো আপনারা নিজের লাইসেন্স সেভ করার জন্য একটু রিসার্চ করবেন, কোনটা আপনি পারেন কোনটা পারবেন না। আমরা সবাই কিন্তু ল স্কুলে একই ল পড়ে আসছি, কিন্তু কেউ এটা হয়তো ভুলে যায়, কেউ হয়তো মানুষের সেবা করার উদ্দেশ্যে নিয়ে বলে যে আমি একটু সেবা করলে সমস্যা কি, আপনার সমস্যা কি। আমি তো আমার সমস্যা বলছি না, কিন্তু আমার কোনো না, আমি আপনাদেরকে সতর্ক করছি, যারা এইসব অ্যাডভাইস দেয় আপনারা নিজেরা একটু গুগল সার্চ করবেন আপনারা কি পারেন কি পারেন না, এবং আমাদের অসহায় লোকদেরকে বিপদে ফেলবেন না। আর আপনারা আইনে মানুন, এবং আইন জানার পর আইনটা মানলে খুব সহজ হবে। আর কোনো কিছু এই ব্যাপারে যদি প্রশ্ন করতে পারেন আমাকে, আর কি কারণ মানে যে কঠিনটা হচ্ছে, কঠিনটা এটাই হচ্ছে কারণ তারা যখন ইন্টারভিউটা হবে তারা অটোমেটিক তারা এখন করে খুব কুইক তারা এটা কোর্টে রেফার করে দিচ্ছে। আচ্ছা, কোর্টে রেফার করে তার মানে তার আর কোনো সুযোগ নেই। যখন এন্ট্রি ইস্যু করা হচ্ছে তখন এই এন্ট্রি ইস্যু করা হলে কোর্টে যখন চলে যায় আর কোনো কেস ল আপনাকে সাপোর্ট করবে না যে EB-3 সে যেহেতু আউট অফ স্ট্যাটাস চলে গেছে। অনেকে বলে যে আমি তো ভাই অ্যাডজাস্টমেন্ট করে, আমি তো EB-3 ফাইল করছি থাকায় স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায়, অথবা আমি ট্যুরিস্টে থাকা অবস্থায় অ্যাসাইলাম ফাইল করে স্ট্যাটাস আছে। না, এই স্ট্যাটাস তখনই আছে 180 দিন পর্যন্ত। এরপরে আপনি যদি তার কোর্টে পাঠা দিলে আপনার কোনো স্ট্যাটাস এখানে কার্যকর হবে না। এটা আমি লটাই বললাম। যদি এর ভিতরে কোনো ল কেউ জানেন আমাকে একটু প্রাইভেটলি বলবেন, বা টিভিতে এসে ল সেকশন দিয়ে বললেন, তখন ক্লায়েন্টের উপকার। আমরা চাই আপনাদের মাধ্যমে ক্লায়েন্টকে সচেতন করা, কারণ একটা লোক চায় না যে বছরের বছর অপেক্ষা করার পরে সে বুঝলো কাজটা হলো না, তখন কিন্তু এতে দুঃখের আর কিছু থাকে না। তো আমি না জানলে কাজ আমি করি না, যা জানি তা নিয়ে কাজ করে নি। তার মানে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আমরা প্রথমেই বলেছিলাম যে একটা প্রক্রিয়াগত জটিল রয়েছে, বুলেটিন ব্যাকলগ রয়েছে, এটা তো আছে 5 বছর। হ্যাঁ, 5 বছর তো এগুলো তো আছে, 4 থেকে 5 বছর। আবার অনেকে ভ্রান্ত ধারণা মনে করে যে EB-3 চলে আসলে সে কোনোভাবে চলে আসলে এখানে EB-3 অ্যাডজাস্ট হবে না। আপনার EB-3 কখনোই অ্যাডজাস্ট হবে না যদি আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবল না হয়। আর ভিসা নাম্বার অ্যাভেলেবল তখনই হবে আপনি বুলেটিন দেখবেন, তখন এটা আপনি যে ফ্যামিলি বেস পিটিশন যেমন 10 বছর 15 বছর লাগে, সেম রকম এটা 4 থেকে 5 বছর ব্যাকলগ আছে। আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত EB-3 ক্যাটাগরিতে কোথাও আপনি কাজ করতে পারবেন না। প্রসেস 3টা। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার লেবার সার্টিফিকেট ইস্যু করা, এটাতে 1 বছর মতো লেগে যায়, কম বেশি হতে পারে। তারপরে হচ্ছে I-140 অ্যাপ্রুভ করা, আপনি প্রিমিয়াম অ্যাপ্রুভ করতে পারেন, কিন্তু প্রিমিয়াম অ্যাপ্রুভ করার মানে না যে আপনার গ্রিন কার্ড হয়ে যাবে। আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবল হওয়ার সময় তখন আপনি তখন অ্যাডজাস্টমেন্ট যখন ফাইল করবেন তখন আপনি রিপ্রেজেন্ট করবেন ক্লায়েন্টকে। তখন অ্যাপ্লিক্যান্ট হচ্ছে কে? ক্লায়েন্ট, যে আপনার
এমপ্লয়ি, কারণ তখন আপনি তাকে রিপ্রেজেন্ট করতে পারেন, তার দুই পক্ষ অনুমতি নেই, কিন্তু আপনি প্রথমে তাকে রিপ্রেজেন্ট করার সুযোগ নাই, যেহেতু আপনি এইখানে এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করতেছি আমরা। উই ক্যান নট লস লাভ ইন এজেন্সি, কোনোভাবে আমরা এমপ্লয়ির কাছ থেকে নট এ সিঙ্গেল পেনি নিতে পারি না আমরা। মানে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে এটাই যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে যে প্রক্রিয়াগত যে জটিলতাগুলো ছিল, যে কারণে 4-5 বছর লাগতো, সে তো লাগতোই, কিন্তু এখন যে কোর্টে পাঠানো হচ্ছে সেটার মূল কারণ হচ্ছে আমরা এই EB3 ভিসাটাকে অ্যাবিউজ করছি, বলা যায় অ্যাবিউজও করছি। এবং আমরা যে বুঝতেছি না, যে অনেকেই বুঝতেছে যে জাস্ট আমরা অ্যাসাইলাম ফাইল করা, কোনো একটা কেস ফাইল করা মানে আমি পেন্ডিং আছে। নো, ইউ আর নট এট পেন্ডিং। তার মানে এটার উপরে সন্দেহ বেশি হচ্ছে, সে কারণেই গ্রিন কার্ড সন্দেহ বেশি। এবং বর্তমান ট্রাম্প প্রশাসন এগুলাকে, যেহেতু এটা কেস ল না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা এক্সাম্পল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে, এটা তারা মানতে বাধ্য না। তখন কোর্টে যখন পাঠিয়ে দিবে তখন আপনার কোনো ল আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসিং থাকা অবস্থায় সাপোর্ট করবে, কিন্তু যখন এই ইন্টারভিউ তারা কোর্টে পাঠিয়ে দেবে, এনটি ইস্যু করলে আর কোনো সাপোর্ট করবে না এটাকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমরা আরো বেশ কিছু প্রশ্ন আছে বা আলোচনা করব, তবে তার আগে আমি যেহেতু গ্রিন কার্ড নিয়ে অ্যাডজাস্টমেন্টের কথা বলছিলাম, দুইটা জিনিস ক্লিয়ার করে দেয় আপনাকে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে অনেকেই আসে যারা গ্রিন কার্ডধারী স্পাউস, স্বামী স্ত্রীর সাথে গ্রিন কার্ডধারী মানুষের সাথে বিয়ে হয়, কিন্তু আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি কেউ আউট অফ স্ট্যাটাস থাকে এখানে আর তারপর সে গ্রিন কার্ডধারী কারোর সাথে বিয়ে হয়, তার কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে সে US সিটিজেন না। সিটিজেনের ক্ষেত্রে এক্সেপশন আছে, কিন্তু গ্রিন কার্ডধারী হলে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট হবে না। হ্যাঁ, আপনি চাইলে ফাইল করতে পারেন, পেন্ডিং রাখতে পারেন, কিন্তু আপনাকে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস দেবে না, যেহেতু আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে গেছেন। যদি পরবর্তীতে ভদ্রলোক বা ভদ্রমহিলা সিটিজেন হন, তখন যদি সে কেসটা কোর্টে না গিয়ে থাকে, এনটি ইস্যু না হয়ে থাকে, তখন সে এখানে অ্যাডজুডিকেট করতে পারবে। এছাড়া সে কোর্টে চলে গেলে আবার কোর্ট থেকে ফাইলটা টার্মিনেট করতে হবে, আলাদা প্রসেস, ইট টেক্স লঙ্গার টাইম, তখন আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন। অনেকের ভ্রান্ত ধারণা যে গ্রিন কার্ডধারী হইলেও যেহেতু ভিসা নাম্বার অ্যাভেলেবল আছে, ভিসা নাম্বার কিন্তু এখন গ্রিন কার্ড, এখন যদি কেউ স্ট্যাটাস যদি কেউ থাকে আপনাদের বর্তমানে, আর সে যদি গ্রিন কার্ডধারী কাউকে বিয়ে করে, এই স্ট্যাটাসটা কিন্তু 4 মাস পরেই কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্টের জন্য ফাইল করতে পারেন, কারণ এইখানে থাকলে ভিসা নাম্বার অ্যাভেলেবল আছে, যেটা বাংলাদেশ থাকলে 4 বছর লাগে, এইখানে 4 থেকে 5 মাস পরে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারি। কিন্তু কন্ডিশন হলো, যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা আমেরিকাতে থাকে, যার জন্য অ্যাডজাস্টমেন্ট ফাইল করব, সে তার স্ট্যাটাস থাকতে হবে এখানে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট ধরে রাখতে হবে, টুরিস্ট হলে টুরিস্ট তার ইন্টারভিউর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। অনেকে বলে যে ফাইল করছে না, আর স্ট্যাটাস থাকার দরকার নাই। নো, দিস ইজ রং। কিন্তু যদি সিটিজেন হয় তাহলে স্ট্যাটাস ধরে না রাখলেও আপনার এক্সকিউজ আছে। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী বিষয়টি আলোচনা করার জন্য। আমরা আরও কিছু প্রশ্ন আছে বা আরও বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে 7 দিনের ভিতরে কি কি পরিবর্তন এসছে। তবে কিছু প্রশ্ন এসছে আমাদের ফেসবুকে, টেলিফোনেও আসছে। একটু ফেসবুক থেকে প্রশ্নটা নিয়ে তারপরে আসি। শারমিন ফৌজিয়া, তিনি বলছেন, অ্যাসাইলাম কেসের আফটার ইন্টারভিউ সেন্ড টু কোর্ট, ইজ দ্যাট ওকে অর এনিথিং টু ফিয়ার্স? ধন্যবাদ। বর্তমান সময়ে অ্যাসাইলাম কেসে আপনি যদি কোর্টে পাঠানোর প্রথম ইন্টারভিউর হচ্ছে ক্রেডিবল ফর ইন্টারভিউ হয়, যেটা হচ্ছে আপনার USCIS নে অথবা আপনার আইস নে। USCIS যখন নেবে, এটা অনেকের এখন লাস্ট কাম ফার্স্ট সার্ভ চলে আসছে, কারণ যারা 2 মাস আগে ফাইল করে তাদেরটা হয়তো ইন্টারভিউ ডেট চলে আসছে। আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। তারা আর যদি 1 বছরের বেশি সময় পরে আপনার ফাইল করেন, এটা অটোমেটিক তারা কোর্টে পাঠিয়ে দিচ্ছে। আর তো আপনার কোর্টে পাঠানো কোনো নেগেটিভ কিছু না, তারা আপনাকে ডিনাইও করলো না, এটা আবার আপনার গ্রান্টও করলো না, তারা করলো কি এটাকে রেফারেল বলে, কোর্ট রেফারেল। এনটি ইস্যু করবে, কোর্টের এখানে ডিনাই দেখবেন, সব দ্বারা ডিনাই না, কিন্তু তারা ডিনাই করতে পারে না, শুধুমাত্র অ্যাপ্রুভ করতে পারে। তারা আপনাকে রেফারেল পাঠিয়ে দিলে তখন আপনার ইউ হ্যাভ এনাফ অপরচুনিটি টু প্রুভ ইউর কেস বিফোর দ্য জাজ। সো এটা আপনার তখন প্রিপেয়ার থাকতে হবে। জাজের যদি আপনারটা বিশ্বাস করে, জাজ এটা গ্রান্ট করতে পারে। না করলে আপিল হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে বিআই আপিল। বিআই আপিলে আপনি সময় পাবেন, এরপরে যদি না পান আপনি সার্কিট করে যেতে পারেন। আর এইসবকে যেহেতু কনস্টিটিউশনাল কোনো ইস্যু নাই, US সুপ্রিম কোর্ট বারে এগুলো যায় না। যদি কনস্টিটিউশনাল কোনো ইস্যু থাকে, যেখানে সংবিধান জড়িত কোনো কারণ থাকলে, অনলি তখন US সুপ্রিম কোর্ট এটা শুনে। এছাড়া US সুপ্রিম কোর্টের জুরিসডিকশনে, আমি US সুপ্রিম কোর্ট বারের একজন গর্বিত বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি এট ল, ওই সুপ্রিম কোর্টের জুরিসডিকশন অনেক লিমিটেড।
অনেক ধন্যবাদ ফৌজিয়া আপনার প্রশ্নের জন্য। হ্যাপি আক্তার একটি প্রশ্ন লিখেছেন যে এই মুহূর্তে নতুন করে অ্যাসাইলাম কেস করতে গেলে অ্যাসাইলামের অবস্থা কি, দয়া করে জানাবেন। ধন্যবাদ। যদি আপনার নিজ দেশে যে দেশ থেকে আসছেন সেই দেশে যদি আপনার পারসিকিউশন হয়, মানে আপনার জীবনযাত্রা ব্যাহত হয়, সরকার আপনাকে পড়াশোনা দিতে পারছে না কোনো কারণে, ধর্মীয় বা যে সামাজিক কারণে, সংস্থার কারণে, আপনি অ্যাসাইলাম ফাইল করতে পারেন। এটা আমেরিকার জন্য সবসময় প্রযোজ্য। কিন্তু আপনাকে কেসটা প্রমাণ করতে হবে। অনেকে বলে যাবে প্রমাণ তোমার কাছে নাই। যদি রিয়েলি আপনার ঘটনা প্রমাণ তো থাকার কথা নাও থাকতে পারে। আপনাকে যদি কেউ মারে সে কি বলবে যে আমি তোর মারছি, এফিডেভিট দিলাম তোমাকে মারছি, আমি এটা বলবে না। আপনার কথার মধ্যে অনেক কিছু চলে আসবে। ডকুমেন্ট পরে আনা যাবে, কিন্তু আপনি যদি রিয়েলি ফিল করেন যে একটা কান্ট্রিতে আপনার থ্রেট, আপনি অবশ্যই অ্যাসাইলাম ফাইল করতে পারেন। অনেক কেসগুলো আমরা করি, যেমন বাংলাদেশি, জন্ম বাংলাদেশে, কিন্তু সে হয়তো আর্জেন্টিনার নাগরিক, সে হয়তো এখন এমনের মধ্যে ব্রাজিলের নাগরিক হয়ে গেছে সে, কিন্তু তাকে কিন্তু প্রমাণ করতে হবে ব্রাজিলে তার সমস্যা। প্রথমটা ব্রাজিল যেহেতু নাগরিকত্ব বা তাকে পার্মানেন্ট রেসিডেন্সি, তাকে ওইখানেও শুধু সমস্যা প্রমাণ করবে, সাথে বাংলাদেশটা প্রমাণ করবে, কারণ তার তো অপশন আছে, ডুয়াল ন্যাশনাল থাকলে বাংলাদেশে যেতে পারবে। সো তার জন্য একটু কঠিন হয়ে যায়, কিন্তু ফাইল করতে কোনো বাধা নাই। আপনি আপনার জিনিসটাই বুঝবেন, দরকার পড়লে অ্যাটর্নির সাথে সরাসরি কথা বলবেন গিয়ে। কিন্তু আপনারা অনেকে মিসগাইড হন, অনেকে মনে করেন যে অ্যাটর্নিরা হয়তো টাকা বেশি চার্জ করে, কিন্তু আমি আলটিমেটলি দেখি কি অনেকে নন অ্যাটর্নি হয়ে অ্যাটর্নিতে বেশি চার্জ করে। সো আপনারা অ্যাটলিস্ট কনসাল্ট করবেন অ্যাটর্নির সাথে। আসলে আমার সাথে করেন আমি বলবো না, যে কোনো অ্যাটর্নির সাথে আপনি কনসাল্ট করবেন, দেখবেন আপনার অবস্থাটা নাকি অ্যাটলিস্ট আইন সম্পর্কে আপনি জানবেন। তার মানে আপনার কথা অনুসারে যেটা হচ্ছে যে হ্যাপি আক্তার, অ্যাসাইলামের অবস্থা আগে যেমন ছিল এখনো তেমনই আছে। যদি কারণটা সঠিক থাকে সারা জীবনই চলবে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। আরেকটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে টেলিফোনে যাব। সুমাইয়া ইসলাম, তিনি বলছেন আমার হাজব্যান্ড সিটিজেন, আমার জন্য অ্যাপ্লাই করেছে 2024-এর নভেম্বরে। আমার ইন্টারভিউ ডেট কবে আসতে পারে বা আমার কতদিন ওয়েট করতে হতে পারে? 2024 নভেম্বর সিটিজেন। আপনি যদি সব ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিট করেন, যখন যা পান তখন আপনার কুইকলি চলে আসবে। ডকুমেন্টারি কোয়ালিফাই হলে জাস্ট অপেক্ষা করতে হবে। আপনি ইউএসসি মানে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে এমবাসিতে পাঠাবে, তখন আপনি আজকে একজনের যে কথা বললাম তাকে চাইছিল সব অরিজিনাল ডকুমেন্ট এমবাসিতে প্রডিউস করার জন্য। সো এমনকি তাকে বলছে সব অরিজিনাল, তো ডিভোর্স সার্টিফিকেট দিতে হবে। সে কোনো একজন কার সাথে কথা বলবো না, আপনি ডিভোর্স সার্টিফিকেট দিয়েন না, কারণ একটা ভুলের কারণে সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন রিফিউজ করলো, অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসিং আছে। তো আপনারা এই জন্যই বলবো, আপনারা যেহেতু একটা আপনার অনেক বড় বিষয়, অনেকের জন্য এটা কিছুই না, আবার অনেকের জন্য একটা লোক আসতে পারলে 5 মাস আগে আসতে পারলে চিন্তা করেন তার আর্নিং কত হতো, সে একটা মানসিক শান্তি পাইতো। কিন্তু এগুলো হচ্ছে না সামান্য একটা মিস্টেকের কারণে। সো আপনারা যদি একজনের সাথে পরামর্শ করে সন্তুষ্ট না হন, অন্য কারোর সাথে অ্যাটর্নির সাথে পরামর্শ করেন। আপনারা অ্যাটর্নির সাথে পরামর্শ করুন, অনেক অ্যাটর্নি আছে এখন, আপনি পরামর্শ করতে পারেন, যেটা আপনার তখন আপনি বুঝবেন কে সঠিক বলছে। অনেক ধন্যবাদ সুমাইয়া ইসলাম আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এখানে এখনো সিটিজেন হইনি, আমার গ্রিন কার্ড। তো আমি কি আমার মেয়ের জন্য আমি করতে পারি, আবেদন করতে পারেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার মেয়ে অবিবাহিত হয়ে থাকে। বিবাহিত ছেলে মেয়েদের জন্য গ্রিন কার্ডধারী মা বাবা কখনোই অ্যাপ্লাই করতে পারে না। যদি আপনি গ্রিন কার্ডধারী হয়ে থাকেন, আপনার অবিবাহিত মাইনর অথবা অ্যাডাল্ট যেই হোক না কেন 40 বছরের ছেলে মেয়ে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাদের ক্যাটাগরিটা F2B। আপনি একটু সময় লাগবে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে হয়তো 8-9 বছর লেগে যেতে পারে। আর যদি মাইনর হয়তো 100-এর নিচে হয়ে থাকে, আপনার এটা আর্লি চলে আসবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল EB3 আনস্কিলড লেবার। জি জি। তো এটা এমপ্লয়ার আন্ডারে যখন আসে তখন তার কতদিন কাজ করতে হবে ওই এমপ্লয়ার আন্ডারে আনটিল সিটিজেনশিপ পাওয়া পর্যন্ত? অলসো তার স্পাউস কি অন্য কোথাও কাজ করতে পারবে? আর লাস্ট কোশ্চেনটা হচ্ছে, এটা কি নিজে নিজে অ্যাপ্লাই করা যায় না মাস্টার লয়ার লাগবে, অ্যাটর্নি?
অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার EB3 প্রসেসে প্রথমেই বলছিলাম যে এটা এমপ্লয়ার আপনাকে হায়ার করছে আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করার জন্য। মনে করেন ABC কোম্পানিতে আপনি কাজ করবেন, আপনার এইখানেই এসে কাজ করতে হবে। যদি কোনো এক্সেপশনাল কারণ বলতে আপনি 5 দিনের জন্য অসুস্থ, এটা এক্সেপশনাল কারণ না। কারণ আপনাকে যখন তারা নিয়ে আসে নিয়ম মতো তারাই আপনার সব খরচপত্র বহন করে। কারণ আপনি এখানে এসে কাজ করবেন, তাদের কাজের লোক পাচ্ছে না বিধায় আপনাকে তারা নিচ্ছে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় ইমিগ্রেন্ট কমিউনিটি দেখা যায় একটা সচরাচর চলছে, তারা এখানে যায় না, তারা একটা ইমেল করে দেয় আমরা কাজ করতে পারবো না, শারীরিক অসুস্থ, ওরা বলে কাজ নাই। দিজ আর দ্য ফ্রড। আপনি এখানে কাজ করবেন এই সত্য সাবস্টেন্সিয়াল পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে 1.5 বছর হতে পারে, বেশি হতে পারে। কোনো এমপ্লয়ার যদি আপনার ডিসস্যাটিসফ্যাকশন থাকে, প্রথমত হচ্ছে আপনি কাজটা ওইখানে উদ্দেশ্য থাকবে এখানে কাজ করার জন্য, অবশ্যই কাজ করবেন। যদি নাই যান আর যদি ওদের কাজ না থাকে, দে আর কমিটিং ফ্রড। যদি আপনি কাজ ইচ্ছা করে না যান, ইউ আর কমিটিং ফ্রড। যে কোনো একটা ফ্রড এখানে জড়িত। সো এই কাজগুলাই বর্তমানে USCIS ইনভেস্টিগেট করতেছে। অনেকে বলবে যে মঈন ভাই অনেক শত শত লোক চলে আসছে। হ্যাঁ চলে আসছে, আপনার তো ফেক তো অনেক কিছু হচ্ছে, তার মানে যে ধরবে না এমন না কথা না। যদি এগুলো করে নাগরিকও হয়ে যায়, তারা এনি টাইম তারা এগুলা রিকল করতে পারে। আমি আগের সাথে বলছিলাম একটা সময় ছিল বাংলাদেশি রোহিঙ্গা সেজে হাজার হাজার লোক গ্রিন কার্ড পেয়েছে, পরে দেখা গেল তারা সবাইকে রিকল করে গ্রিন কার্ডটা বাতিল করে দিয়েছে, কারণ তুমি তো রোহিঙ্গা না। তারা জানতে পারছে যে ফ্রড, যে আসলে তারা রোহিঙ্গা না, বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশিরা রোহিঙ্গার পাসপোর্ট ইউজ করছে। তো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যে কোনো ফ্রড যেন কোনো থাকে না হয়। প্রশ্ন যেটা ছিল যে 18 মাস স্ট্যান্ডার্ড 18 মাস, 1 বছর 18 মাস ওখানে আপনার কাজ করতেই হবে। আচ্ছা, নাহলে তো একজন তো ফ্রড নিলেছে। আর স্পাউস নিয়ে একটা কথা বলেছি, স্পাউস আপনি আসতে পারো, স্পাউস অন্য জায়গায় কাজ করার সুযোগ, যদি ওয়ার্ক পারমিট পেয়ে থাকে অন্য জায়গায় সে কাজ করতে পারবে। নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার তো প্রথমেই তো আপনাকে এমপ্লয়ার করবে। আপনি আমার কোম্পানিতে কিভাবে অ্যাপ্লাই করেন বলেন? ক্যান ইউ অ্যাপ্লাই? TBN 24 আপনাকে হায়ার করছে, আপনি কি TBN এর পক্ষে অ্যাপ্লাই করতে পারবেন? ইটস এ ফ্রড। TBN উইল অ্যাপ্লাই ফর ইউ। তাদের লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করে। তাদের লয়ার করবে কি, তাদের লয়ার অথবা তাদের যে তারা হয়তো রিক্রুটমেন্ট এজেন্সিকে দেবে, তারা লোক হায়ার করে, তারা দেখবে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, তার মধ্যে 10 জন 5 জন যা আসে আপনারটা হয়তো ভ্যালিড হবে, ক্রাইটেরিয়া ফিল করবে, তারা আপনার জন্য অ্যাপ্লাই। আপনি কেমন অ্যাপ্লাই করবেন কনসেপ্টটা বুঝতে হবে। বাংলাদেশের লোক কিন্তু সবাই শিক্ষিত, কিন্তু নিজের ক্ষেত্রে অনেক কিছু বুঝে না। আর মনে করে টাকা না দিলে তো কাজটা হচ্ছে না। আমরা এমন একটা জাতি, টাকা নেন না দিলে হবে না। আমাকে ফোন করে বলে, আমি বললাম যে 100 টাকা কনসালটেশন ফি কথা বলতে গেলে, দিস এ ভ্যালিড। আমি কনসালটেশন ফি যে কোনো কাজ নিতে পারবো ভ্যালিড, কিন্তু আমি তার কাজটা আমি করতে পারবো না, এমপ্লয়ার করাইতে হবে কাজটা, কারণ সেটা আমার জানতে যাচ্ছে কি হবে না হবে। অনেকেই করে কি বলে কি 100 টাকা কেন দেবো, 100 টাকা আপনি 20 লাখ টাকা নিয়ে যান, বলে না আনতে পারবেন। দে আর লুকিং ফর ব্রোকার, দে ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। তারা মাগলে তার দোকানটা তারাই খায়। টাকা নিয়ে যান, আমার বিচার বলে 5 বছর পরে যখন সে টাকাটা চলে যাচ্ছে, সে তো টাকা ফেরত পাচ্ছে না। কারো সম্ভব আমেরিকার টাকা পাঠালে? আর আমরা যেমন বর্তমানে খুব দুঃখের সাথে বলছি, প্রচুর লোক আমাকে এসে কমপ্লেন করে, মঈন ভাই দেশে জায়গা কিনছিলাম, কিস্তিতে ফ্ল্যাট কিনছি, কিস্তিতে জায়গা কিনছি, এখন আর জায়গা পাচ্ছে না। আমি এখানে সরাসরি বলছি, আমরা কাউকে এখন সাজেস্ট করি না যে আপনারা কিস্তিতে বাংলাদেশের মতো জায়গায় বাড়ি কিনেন। টাকা থাকলে সরাসরি কিনেন, দখল বুঝে নেন। কারণ কিস্তিতে নেওয়াটা যে এমন একটা প্রক্রিয়া, বা প্রবাসীদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে বাংলাদেশে, খুবই ডিজাস্টার অবস্থা। আপনি বড় কোনো শক্তি থাকলে আর পাচ্ছেন না জায়গাটা। সেই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো, আমি আপনারা সতর্ক হবেন, ওই অ্যাডভার্টাইজে ভুলবেন না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। শহীদ চৌধুরী, আপনি যে প্রশ্নটি করেছেন কতদিন লাগবে, বিনয়ের সঙ্গে বলছি, সবসময় বলি, আপনাকেও বলছি, এই কতদিন লাগবে এই বায়বীয় উত্তরটি আমরা দিতে পারবো না। কারণ সব কিছুতেই ব্যাকলগ, সব কিছুতেই নানান কিছুতে এখন সমস্যা আছে। সেই সমস্যার ভিত্তিতে আপনাকে যদি বলে 1 দিন লাগবে, 1 বছর লাগবে, 5 বছর লাগবে, সেই সময়ের মধ্যে হলো না, তখন আপনার মনটা খারাপ হবে, আমাদের উপরে আপনার বিশ্বাসটা নষ্ট হতে পারে। সুতরাং আমরা এই ধরনের বায়বীয় কোনো উত্তর দিতে চাই না, এজন্য দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আমি কি প্রশ্ন করব? জি নিশ্চয়ই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মঈন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, একটা না 2টা প্রশ্ন, ছোট ছোট। জি। আমার প্রথম প্রশ্ন হলো,
আমি আমার স্ট্যাটাস হলো আমি আমার ওয়াইফ এই দেশে আছি, আমার 3টা মেয়ে তারাও এখানে আছে। 3 মেয়ের মধ্যে আমার 2 মেয়ে সিটিজেন, একটা মেয়ে অ্যাসাইলাম করে আছে। আর আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার। আমি আজকে 8-10 দিন হলো আমি পাইছি, সিটিজেনশিপ পাইছি। এখন আমার প্রশ্ন হলো যে আমার যে মেয়েটা অ্যাসাইলাম নিয়ে আছে, সে তার স্ট্যাটাস চেঞ্জ করতে পারে কিনা, বা কোনো বেনিফিট বা কোনো সুযোগ সুবিধা আইনগত ভাবে কি সুযোগ সুবিধা পাইতে পারে, যদি পায় তাইলে আমি মাইন্ড ভাইয়ের কাছে এটা একটু ক্লিয়ার। যেহেতু আপনি এখন সিটিজেন হয়েছেন, আরেকটা ছোট প্রশ্ন, সেটা হলো যে আমার ওয়াইফ এখানে 10 বছরের গ্রিন কার্ড ছিল, 9.5 বছর যাওয়ার পর আমি এটা রিনিউ করার জন্য অ্যাকর্ডিংলি সাবমিট করছি। তো 6 মাস সাবমিট করার পর 15-20 দিন পরে আমি রিসিভিং লেটার পাইছি যে তারা রিসিভ করছে। তার 1 মাস পরে আরেকটা চিঠি পাইছি যে তুমি মাঝে মাঝে তোমার এই চিঠির কি অবস্থা স্ট্যাটাস তুমি চেক করতে পারো। তো সেই জন্য আমি সেই চিঠিটাও পাইছি, কিন্তু 6 মাস চলে গেছে, এখনো গ্রিন কার্ড রিনিউ আসে না। এখন এটার সম্বন্ধে আমার কি চিন্তা করতে পারি, করণীয় আছে সেটি আপনি করণীয় আছে কি না সেটা অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, ধন্যবাদ। যদি যে কোনো কেউ গ্রিন কার্ড রিনিউর জন্য যদি আবেদন করে থাকেন, যদি এটা পেন্ডিং থাকে, আপনার কাছে রিসিপ্ট নোটিশ থাকলে আপনি টাইম টু টাইম চেক করবেন। যদি এটা স্টিল পেন্ডিং থাকে, আপনার কাছে অতিরিক্ত কোনো ডকুমেন্ট না চায়, আপনার ভয়ের কোনোই কারণ নাই। যদি আপনি এর ভিতরে দেশে যেতে চান, অনেকে প্রশ্ন করে দেশে যেতে পারবো কিনা, হ্যাঁ যেতে পারবেন, তবে আপনি একটা স্ট্যাম্প মেরে যাবেন, এই যে USCIS অফিসে যাবেন, ফেডারেল প্লাজা অথবা যে এরিয়াতে থাকেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন ইনফোপাসে। অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলে ওইখানে গিয়ে আপনি বুঝাবেন, টিকিটের কপি নিয়ে যাবেন, তারা আপনাকে একটা স্ট্যাম্প মেরে দেবে পাসপোর্টের মধ্যে যে আপনি I-551 যে ইয়াটা আছে গ্রিন কার্ডের যে স্ট্যাটাস তার বুঝে দেবে, আপনি 1 বছর পর্যন্ত ঘুরে আসতে পারেন। এখানে ভয়ের কোনোই কারণ নাই, যদি আপনি কোনো ভুল করে না থাকেন অথবা আপনার যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি না থেকে থাকে। হ্যাঁ, যদি ওনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকে তাহলে ভয়ের কারণ থাকতে পারে, আপনি দেশের বাইরে না যাওয়াটাই শ্রেয়। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনি বর্তমানে নাগরিক হয়েছেন, আপনার মেয়েকে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, যে কিনা গ্রিন কার্ড নাই, যে কিনা অ্যাসাইলি স্ট্যাটাসে আছে। যদি অ্যাসাইলি স্ট্যাটাসে থাকে, তার বয়স যদি এখন যদি 21-এর নিচে থাকে কিনা আমি জানি না, উপরেই হওয়ার কথা, যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাসাইলাম ফাইল করেছে, 21-এর উপরে থাকার কথা। আপনি চাইলে তার জন্য I-130 ফর্ম ফাইল করতে পারবেন। যদি সে কোর্টে না গিয়ে থাকে, এর এত বছর হয়তো ফাইলটা USCIS এ পেন্ডিং থাকবে না। যদি USCIS এ পেন্ডিং থাকে, আপনি এখানে এডজুডিকেট করতে পারবেন যদি আপনার ভিসা নাম্বার যখন অ্যাভেলেবল হবে। তবে এটা অনেক সময়ের ব্যাপার, 9-10 বছর সময় লেগে যাবে যদি আপনি এখানে করতে চান। আর যদি কোর্টে চলে যায় তখন কিন্তু সেটা ডিলে করতে হবে। যদি সে ডিলে না করে, যদি একবার হিয়ারিং হয়ে যায়, ইফ শি ইজ ফাউন্ড রিমুভেবল, তখন কিন্তু আপিল ছাড়া গতি নেই। তো আপনি যখন আপনার অ্যাটর্নির কাছে যাবেন, আপনি বলবেন, এই সিচুয়েশন বুঝিয়ে বলবেন, তার উচিত হবে কেসটা হিয়ারিংয়ে যদি স্ট্রং গ্রাউন্ড থাকে, আপনার অ্যাসাইলাম কেসে মনে করেন যে 100% উইন করার সম্ভাবনা আছে, খুবই বেশি নিজেই তো সে অনেক বেশি অ্যাবিউজ হয়েছে বাংলাদেশে, কোনো অবশ্যই উইন করার সম্ভাবনা আছে। উইন করার সম্ভাবনা না থাকে, আপনি জাজকে বুঝিয়ে কেসটা পিডি নিতে পারেন। নেওয়ার পরে আপনি অপেক্ষা করবেন, যখন আপনার সময়টা আসে ওই সময় আপনি অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারবেন, যখন USCIS এর অথরিটি আছে অ্যাডজুডিকেট করার। কিন্তু কেস যখনই কোনো কেস কোর্টে এন্ট্রি ইস্যু করা থাকে এবং জাজের সামনে থাকে, এই রিনিউয়াল প্রসিডিংয়ে থাকে, তখন আর USCIS কোনো অফিসারের ক্ষমতা নাই এই কেসটা গ্রিন কার্ড দেওয়ার। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যতদূর মনে পড়ে প্রশ্নটি আপনি গতকালকেও করেছিলেন, তো যেভাবে উত্তর দেওয়া হলো, যদি আপনি সেভাবে ব্যবস্থা নেন তাহলে হয়তো আপনার এই একটি মেয়ে যে অ্যাসাইলাম সিক করে আছে তার বিষয়টি হয়তো আপনি সমাধান করতে পারবেন। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। আমি দীপা ব্রস থেকে। জি, তো আমার একটা কোয়েশ্চেন হইল, আমার একজন ফ্যামিলি মেম্বার, আপনার যে রিমুভাল কেসে ছিলেন আর কি উনি, তো ওনার লাস্ট ইয়ারে ওনার মাস্টার হিয়ারিং হয়েছে।
সো ওনার I-48 পাওয়ার যেটা জাজমেন্ট অফ স্ট্যাটাস, এটার আপনার ইন্টারভিউ হলো নেক্সট মান্থে। তো উনি একটু ভয় পাচ্ছে আর কি। ওনার 601 আর 212 দুটো ওয়েভার আছে। আবার একটা মাইনর ক্রিমিনাল হিস্ট্রি, লাইসেন্স সাসপেন্ড ছিল, একদিন গাড়ি চালাইছিলেন, টিকেট খাইছেন, সো একটা হিস্ট্রি ছিল। তো এই জন্য ভয় পাইতেছেন আর কি যে নেক্সট মান্থ উনি ইন্টারভিউতে যাইতে পারবেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু আপনি যেই প্রশ্ন করেছেন এটা জাস্ট ক্যান্সার রোগের মতো প্রশ্ন, কারণ 4th স্টেজে বলতে পারি আমরা। কারণ আপনার একজন অ্যাটর্নি অবশ্যই থাকা উচিত এবং আপনি যার কাছে আছেন তার সাথে ইন পারসন যে কথা বলেন সে আপনাকে কি বলে, কারণ ভেরি ডিফিকাল্ট কেস। আপনি বলতেছেন 485 অ্যাডজাস্টমেন্ট আছে, আবার আপনি বলছেন কোর্টে কেস পেন্ডিং আছে। মাস্টার হিয়ারিং হওয়া মানে USCIS অফিসারের আর কোনো ক্ষমতা নাই কেসটা অ্যাডজুডিকেট করার। দিস ইজ আউট অফ হিজ জুরিসডিকশন। তো আপনার অ্যাটর্নি আপনাকে কীভাবে করলো আমি এটা জানি না। আপনি অ্যাটর্নির সাথে সরাসরি গিয়ে কথা বলবেন, বুঝায়। আমাকে যে সুন্দর করে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আপনার অ্যাটর্নিকে আপনি করলে সাথে আপনাকে ফাইলটা দেখে খুব ভালো একটা অ্যাডভাইস দেওয়া উচিত ছিল। এবং আপনি যদি একজনের সাথে স্যাটিসফাইড না হন, যেহেতু আপনার কেসটা খুবই ক্রিটিক্যাল, ডোন্ট টেক ইট ভেরি ইজি। কারণ এক্ষেত্রে আপনার যদি আগের ডিপোর্টেশন ছিল খুব সম্ভব, যেটা বলতে 212 বলতেছেন আপনি, সো অনেক কিছু জিপে, আবার 561 আপনি আনঅথরাইজড প্রেজেন্স, এখানে অনেক কিছু ব্যাপার আছে এখানে। আপনি আপনার অ্যাটর্নির সাথে সরাসরি গিয়ে কথা বলেন, যে অ্যাটর্নি ফাইল করেছে সে আপনাকে অ্যাডভাইস দিলে, যদি আপনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না পান, আপনি একজন না 3 জন অ্যাটর্নির সাথে কথা বলেন। ইউ ডোন্ট লুজ এনিথিং, এটা আপনার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। অনেক ধন্যবাদ হ্যাপি আপনার দীপা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটা ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে আবার টেলিফোনে যাব। ইশরাত তিনি বলছেন যে আজ TVN 24-এ শুনলাম সিটিজেন পরীক্ষা কঠিন হবে, আপনি কিছু উপদেশ দেন যাতে সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করতে পারি, এবং আপনার অফিসিয়াল নাম্বারটাও চেয়েছেন। ধন্যবাদ। আমার অফিসিয়াল নাম্বার হচ্ছে 1866-664-6529, 50 স্টেট। যে কোনো জায়গা থেকে কল দেন এখানে, এমনকি আপনি টোল ফ্রি নাম্বার, এটা কল পয়সা লাগে না। ডাইরেক্ট নাম্বার যদি চান 1917-282-9256, এটা আমার ফোন নাম্বার। অনলাইনে গুগলে পেয়ে যাবেন moinlaw.com। সো যে প্রশ্নটা ছিল আপনার সিটিজেনশিপ প্রশ্ন কখনোই এত কঠিন ছিল না আপনারা যেমন ভাবছেন। আসলে এগুলা আপনি যখন প্র্যাকটিক্যালি যাবেন তখন বোঝা। আমরা সপ্তাহে 2-4টা যেতেই হয়। আপনারা যদি খুব ভালো ইংলিশটা একটু বোঝেন, নাম্বার 1 হচ্ছে 3টা স্টেপ এখানে: রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং। রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা হচ্ছে আপনার যে 10টা প্রশ্ন। অনেকে কিন্তু 10টা প্রশ্ন খুব ইজিলি পারে, মুখস্থ করলে হয়ে যায়, কিন্তু অনেকের সমস্যাটা এটাই হয় লিখিত। আমি সবসময় বলি বাংলাদেশি যারা আছে, আই এম সো প্রাউড অফ বাংলাদেশি পিপল, দে আর ভেরি গুড ইন রিডিং অ্যান্ড রাইটিং, কিন্তু স্পিকিং যেহেতু এটা আমাদের মাদার টাং না, সেই কারণে ওদের কথা বুঝতে একটু সমস্যা হয়। আমি সবাইকে উপদেশ দেব, যাদের ঘরে ছোট বাচ্চারা আছে বা ছোট ভাই বোন আছে, তাদের সাথে একটু যেটা উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আলোচনা কি এরকম হচ্ছে যে সিটিজেনশিপ পরীক্ষায় 100 এখন প্রশ্ন আছে, সেখান থেকে 128, 26 বা 28 সম্ভাবনা আছে, 20টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। 200টা হলেও 200টা প্রশ্ন হলো 6টা প্রশ্ন কমন আপনার পড়বে। 100টা পড়লে যে নতুন নিয়ম 100টা পড়লে 6টা না, এখনো 6টা এখনো আছে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা 6টা সম্ভাবনা এখনো হয় না। আমি সম্ভাবনা নিয়ে কথা বলি না। অনেকেই বলে মঈন ভাই ওই বিলটা হলে কি হবে, আর TVN করে দোষারোপ, হ্যাঁ আপনারা TVN এ বলছে এই বিল পাস হবে। আমি বলি ভাই এটা আমার দায়িত্ব না, কারণ কে বলছে এখন আগের নিয়মে আছে, কিন্তু আপনারা যে জায়গাটা আপনার সমস্যা হয়, এই প্রশ্ন 200 হলে আমাদের বাংলাদেশের পারতে কোনো সমস্যা, দেখেন মেমোরাইজ এভরিথিং, কিন্তু সমস্যা হলে তারা বুঝে না। হ্যাভ ইউ এভার বিন ইন রিমুভাল প্রসিডিং, এইসব তারা বুঝতে গেলে তারা ইয়েস নো বলতে থাকে। যদি জিজ্ঞেস ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইট মিন, আর সে বলতে পারে না। সো এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, ওয়ার্ডিংসগুলো পড়তে হবে। হ্যাভ ইউ এভার কমিটেড এনি ক্রাইম ফর হুইচ ইউ আর নট বিন অ্যারেস্টেড, এই
নট শব্দটা বুঝেন, অনেকে বুঝে ইয়েস দিয়ে দিচ্ছে। সো ইয়েস দেওয়া মানে আপনি অপরাধ করছেন কিন্তু ধরা পড়েন নাই। কিন্তু এই জিনিসটা যদি বুঝে আপনি অ্যান্সারটা দেন, আপনার কিন্তু পাস করা খুব ইজি। তো আমরা যারা অ্যাটর্নিরা আছি, আমরা আপনাকে সহায়তা করতে পারি এইভাবে। ইন্টারভিউর সময় আমরা যাই, আমাদের সামনে অফিসাররা দে আর ভেরি নাইস উইথ ইউ গাইজ, বিকজ আমরা অফিসিয়ালি আমরাও কোর্ট অফিসার। সো যদি হেল্প লাগে, যে কোনো অ্যাটর্নি আপনাকে অ্যাটর্নি এনি টাইম আপনার সাথে যেতে পারবে। এতটা চিন্তার কোনো কারণ নেই। এখনো যে বিষয়টি নিয়ে আপনি ভয় পাচ্ছেন সেটা এখনো কার্যকরী নয়। সুতরাং এখনকার নিয়মে যখন কার্যকরী হবে তখন সেটা নিয়ে ভাববেন। যদি আপনার আবেদন করে থাকেন তাহলে পুরনো নিয়মেই পরীক্ষা হবে, আর যদি আবেদন না করে থাকেন, সময় হয়ে থাকে, যত তাড়াতাড়ি পারেন আবেদন করে ফেলুন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার হাজবেন্ড 2016-তে দেশে আসছিল। হ্যাঁ, মাধ্যমে আমার 2016 সালে আমার 2016 সালে দেশে আসছিল। আসার পর 19 সালে আমি একটা মেয়ে দত্তক নিয়েছিলাম আর কি। তখন 2020 সালে আমার হাজবেন্ড আবার অ্যাসাইলামে উইন হওয়ার পর ওর অ্যাফিডেভিট ছিল না, তখন আমার জন্য অ্যাপ্লাই করে। আমি এদেশে চলে আসছি, কিন্তু আমার বাচ্চাটা এখন আসতে পারেনি। এখন ওর অ্যাফিডেভিট নেওয়া হয়েছে, ওর জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারবো? অনেক ধন্যবাদ। ওর মাত্র 5 বছর, কত বছর সময় লাগবে অ্যাপ্লাই করতে পারলে? আচ্ছা, থ্যাংক ইউ অ্যাটর্নি মইনসুদ। ধন্যবাদ। দত্তক যেটা বলেন, বাংলাদেশে গার্ডিয়ানশিপ, দত্তক মানে অ্যাডাপশন। বাংলাদেশের মুসলিমের অ্যাডাপশন হয় না, গার্ডিয়ানশিপ হয়। ওই ক্ষেত্রে ডিফারেন্ট রুলস আছে, অনেক রুলস আছে। আপনার হোম স্টাডি করতে হবে, আপনার বাচ্চার কার থেকে নিচ্ছেন এটা বুঝতে হবে, কোর্টের অর্ডার লাগবে। আপনার উচিত একজন অ্যাটর্নির সাথে সরাসরি গিয়ে বিষয়গুলো বলা যে আপনি আসলে কোয়ালিফাই করেন কিনা এবং বাচ্চাটাই বা কোয়ালিফাই করে কিনা। আপনি আপনার মতো দত্তক নিলে হবে না, কারণ এই ক্ষেত্রে কার থেকে নিচ্ছেন ওইটা একটা প্রমাণ থাকতে হবে। কোর্টের মাধ্যমে গার্ডিয়ানশিপ বাংলাদেশে হয় এবং আপনাকে যথেষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে, আপনার বাসায় হোম স্টাডি করতে। হোম স্টাডি বলতে এরকম না আপনি করবেন না, সংস্থা আছে যারা আপনার বাসায় আসবে, একটা নির্দিষ্ট সময় দেখে যাবে, আপনার সবার ফিঙ্গারপ্রিন্ট হবে। এটা প্রক্রিয়াটা ইজি, আবার অনেক ক্ষেত্রে জটিল। আপনি আগে দেখতে আপনি কোয়ালিফাই করেন কিনা, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ। আমি দুইটা কথা অ্যাড করব। আমি অনেক কথা বলছি আজকে অ্যাকর্ডিং টু দ্য ল, আমি আইনের বাইরে একটা কথা বলি নাই। তবে সবাইকে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখছেন তারা এইটাতে কারো ব্যক্তির উপরে নেবেন না। আমি লটা এজ অ্যান অ্যাটর্নি এট ল, আমি বাংলাদেশ থেকে লেখাপড়া করে এসেছি, এই দেশে লেখাপড়া করেছি। আমার নৈতিক দায়িত্ববোধ থেকে কথাগুলো বলছে, আপনারা যেন কোনো ধরনের বিপদে না পড়েন। এটা হতে পারে চাকরিদাতা সংস্থা, হতে পারে এমপ্লয়ি, হতে পারে এজেন্সি, হতে পারে অ্যাটর্নি। আপনারা সবাই যদি আমাকে ভুলভাবে ব্যাখ্যা দিবেন না, কারণ আমি সবার সুবিধার জন্য কথা বলছি। এই দায়বদ্ধতার কোনো কারণই নেই। আমি এই জন্য সরি যদি কারো ব্যক্তিগত আঘাত হয়, আমি সরি। না, আপনি কারোর দায়বদ্ধতা নাই আপনার, কারণ আপনি বাস্তবতার নিরিখে কথা বলছেন। তো আপনার প্রতি আমরা বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাসাইলাম আবেদনকারীদের EB3 ক্যাটাগরির মাধ্যমে গ্রিন কার্ড প্রাপ্তির অনেক যে কঠিন হচ্ছে, সেগুলো বাস্তবতার নিরিখেই আমরা আলোচনা করেছি। বাস্তবতার নিরিখে যে সমস্যাগুলো তো আছে, তার থেকে বড় যে সমস্যাটি আজকের আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে, সেটা হচ্ছে EB3-কে আমরা খুব অ্যাবিউজ করছি, মিসইউজ করছি, বা যেটাই আমরা বলি না কেন, সে কারণেই সন্দেহের উদ্রেক হচ্ছে এবং এটি কোর্টে চলে যাচ্ছে। এবং সে কারণেই এই EB3-র যে অ্যাপ্লিক্যান্ট যারা থাকেন, তাদের আবেদনের ক্ষেত্রে বা পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।